সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর ফার্স্ট অঙ্ক করতে যাচ্ছি। তো আজকে আমরা যে অঙ্কটি করব এটা হচ্ছে একমুখী দ্বিমুখী স্ল্যাবের অঙ্ক। তো একমুখী স্ল্যাব আর দ্বিমুখী স্ল্যাব কি জিনিস? একমুখী স্ল্যাব সাধারণত আয়তাকার আকৃতির হয়ে থাকে। আয়তাকার আকৃতির মানে কি, দৈর্ঘ্য যদি হয় মনে করেন যে আপনার 8 মিটার, প্রস্থ 4 মিটার হবে বা তার কম হবে এরকম, ঠিক আছে? মানে প্রস্থ আর দৈর্ঘ্যের ডেফিনেশনটা প্রায় দ্বিগুণের কাছাকাছি থাকবে। আর যদি বলেন একমুখী স্ল্যাব, একমুখী স্ল্যাব কেমন হয়? বর্গাকার টাইপের হয়। দেখা যেতে পারে এইদিকে 2, এইদিকে 2, ঠিক আছে? দেখা যাচ্ছে যে 2, 3, যেটা ডাবল হয় না, ঠিক আছে? কিন্তু আয়তাকার আকৃতি হয় না। তো এটা হচ্ছে একমুখী আর দ্বিমুখী স্ল্যাবের ডেফিনেশন। এখন একমুখী দ্বিমুখীর মধ্যে আরও কিছু ভাগ আছে। কি কি ভাগ আছে? যেমন এই মনে করেন যে একটা আমি কি আঁকাইছি, একমুখী স্ল্যাব আঁকাইছি। তো একমুখী স্ল্যাব কি কতগুলা বিমে ভাগ করা হয়, যেমন এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এরকম অনেকগুলো পোর্শনে ভাগ করা হয়, ঠিক আছে? এখন মনে করেন যে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বিম। এখন যেহেতু কয়টা আছে এখানে আমি 10 ধরি, ঠিক আছে? 8 না ধরে 10 ধরি, ঠিক আছে? এটাকে 5 ধরি, তাহলে 1 2 3 4 5, তাই না? তাহলে এখানে আমার প্রত্যেকটা কি, প্রত্যেকটা হচ্ছে 2 করে আছে, ঠিক আছে? প্রত্যেকটা বিমের প্রস্থ কত, 2 করে আছে, ঠিক আছে? পুরাটা হচ্ছে 10। তাহলে আমার যদি 10টা বিম থাকে এখানে পরপর, ঠিক আছে, বা 10টা ভাগে ভাগ থাকে, তাহলে কত আমার হচ্ছে 2 মিটার হচ্ছে পরপর আছে। এখন এখানে কোনটা কি বিম এটা আমাকে আগে বুঝতে হবে। এখানে মনে করেন যে কোনটা কি বিম বলতে এখন প্রশ্ন আসতে পারে, স্যার কোনটা কি বিম আবার কি জিনিস? এখানে পুরো একটা আমার স্ল্যাব আছে, ঠিক আছে? আপনাকে কিন্তু বুঝতে হবে এটা হচ্ছে একটা স্ল্যাব। স্ল্যাবের ভিতরে এ বি সি ডি ই হচ্ছে আলাদা আলাদা এক একটা কি, আলাদা আলাদা একটা বিম। তো এই বিমের আমরা কি কি পড়ছিলাম? এক পড়ছিলাম হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, ঠিক আছে? 2 পড়ছিলাম কি, 2 পড়ছিলাম হচ্ছে আংশিক আংশিক অবিচ্ছিন্ন বিম। আর একটা কি পড়ছিলাম? সম্পূর্ণ সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম, তাই না? অবিচ্ছিন্ন বিম। এই 3টা ক্যাটাগরি তো বেসিক্যালি আমরা কি পাইছিলাম, ওই যে ডিজাইন 1-এ পাইছিলাম। বিমের কিন্তু ওই যে ঝুলন্ত বিম টিম ওইগুলা কিন্তু আলাদা। এই বিমের মানে আমার স্ল্যাবের ক্ষেত্রে যে বিমগুলো বেশিরভাগ দেখা যায় যে সাধারণভাবে স্থাপিত বিম, আংশিক বিম, সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম। তো এই 3টা বিম কিন্তু বেশি আমাদের চোখে পড়ে। এছাড়া আরেকটা বিম যেটা আছে সেটা হচ্ছে ক্যান্টিলিভার, ঠিক আছে? তো ক্যান্টিলিভার খুব রেয়ার, ক্যান্টিলিভার আমরা এখন দেখবো না। আমরা যেই 3টা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের এই প্রথম 3টা জিনিস লাগবে। এখন সাধারণভাবে স্থাপিত বিম কি, যে একা আছে সে হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের মতোই আচরণ করতেছে, তাই না? কিন্তু আংশিক অবিচ্ছিন্ন এই জিনিসটা আমাদের বেশি দেখতে হবে, ঠিক আছে? এইখানে এই এ নাম্বার যেটা আছে একেবারে সাইডে, এই ই নাম্বার যেটা আছে সেটা কি সবার থেকে আলাদা না? মানে আলাদা বলতে কি, এক পাশ ফাঁকা, এক পাশে লাগানো। এখন আংশিক মানে কি, অর্ধেক আছে অর্ধেক নেই, বা অল্প একটু কিছু অংশ, তাই না? আংশিক। তা আংশিকের কি, এই পাশটা ফাঁকা আছে, দেখেন এই পাশটা ফাঁকা আছে, তাইলে এ আর ই, এ ও ই কি আংশিক অবিচ্ছিন্ন, আংশিক অবিচ্ছিন্ন, ঠিক আছে? প্রশ্নে আপনাদের কেমন থাকতে পারে, প্রশ্নে সরাসরি বলে দিতে পারে আংশিক অবিচ্ছিন্ন অথবা সম্পূর্ণ অবিচ্ছিন্ন। আবার প্রশ্নে এরকম একটা চিত্র দেওয়া থাকবে, যে এরকম একটা বক্স থাকবে, ঠিক আছে? এরকম একটা বক্স থাকবে, এরকম 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 করে দেওয়া থাকবে। দেখা যাচ্ছে এইখানে ক হইতে পারে, বা এই সাইডে ক হইতে পারে, বা এই সাইডে ক হইতে পারে, এরকম ভাবে দিয়ে দিবে। বলবে যে ক বিমটির জন্য ডিজাইন করো। এখন ক বিমটি আপনার কোন জায়গায় আছে এটাকে আপনাকে দেখতে হবে। যদি আপনার ক বিমটা এইটা হয়, তাহলে আমার এটা কি বিম, আংশিক অবিচ্ছিন্ন বিম। যদি ক বিম এইটা 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 মানে ভিতরে থাকে, তার মানে কি সম্পূর্ণ অবিচ্ছিন্ন, মানে কি সে বিচ্ছিন্ন না, পুরোপুরি বিচ্ছিন্ন না, তার মানে কি সে পুরাটা আটকে আছে। তাইলে কি আমার এই বি সি ডি কি হবে, সম্পূর্ণ বা পুরোপুরি, সম্পূর্ণ বা পুরোপুরি কি অবিচ্ছিন্ন, তাই না? তাইলে আমি 3টা জিনিস বুঝলাম। সাধারণভাবে স্থাপিত বিম তো নর্মাল, ওইটা সাথে কারোর কোনো ভেজাল নাই। ভেজাল 2টাই, একটা হচ্ছে আংশিক, একটা হচ্ছে সম্পূর্ণ পুরোপুরি।
ঠিক আছে, সম্পূর্ণ অথবা পুরোপুরি অবিচ্ছিন্ন। এখন হচ্ছে মাঝখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সম্পূর্ণ অবিচ্ছিন্ন, মানে কি বিচ্ছিন্ন না। আর আংশিক বিচ্ছিন্ন কোনটা, যেটা সাইডে থাকবে। সহজ হিসাব। এই দুটো জিনিস যদি বুঝে যান তাহলে অঙ্ক একেবারেই পানির মতো সহজ। আগে যা করছি আমরা ডিজাইন 1-এ, এখানেও সেম ডিজাইন 1-এর সেম জিনিস আছে, জাস্ট এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আগে আমরা সরাসরি যখন অঙ্ক করতাম তখন আমাদের সরাসরি লোডটা দেওয়া থাকতো, বা আমরা সরাসরি লোডটা বের করতে পারতাম। এখানে কি আলাদা 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 লোড বের করতে হচ্ছে। ঠিক আছে, কোনো বিষয় না, একবার দেখলে আমরা পেরে যাব। এখানে জাস্ট সামান্য সামান্য জিনিসের চেঞ্জ আছে, বাকি সবই প্রায় কাছাকাছি একই রকম। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখেন ফার্স্টে আমাদের কি আছে, প্রশ্নে কি বলছে যে একটি 4x8 মানে 4 ফিট হচ্ছে চওড়া, 8 ফিট লম্বা কক্ষের জন্য ওয়ান ওয়ে স্ল্যাব। ঠিক আছে, আমার কক্ষের সাইজটা দিছে, এর উপরে কি হবে, একটা স্ল্যাব হবে, যেটা কি ওয়ান ওয়ে স্ল্যাব হবে। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব মানে কি, এটা তো আমার আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ কিন্তু। ঠিক আছে, তো ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করতে বলছে আমাকে। এখন ওয়ান ওয়ে স্ল্যাবের ওয়ালের প্রস্থ আছে কত, 25। লাইভ লোড দেওয়া আছে, ফ্লোর ফিনিশ দেওয়া আছে, ঝুলন্ত সিলিং দেওয়া আছে, হস্তান্তর পার্টিশন ওয়াল দেওয়া আছে, তারপর কি আছে, এফসি দেওয়া আছে। এফসি এটা কত, এফসি প্রাইম নাকি এফসি হবে, এটা এফসি আছে আর কি। হ্যাঁ, যেহেতু হচ্ছে কি বলে না, এফসি প্রাইম, তো যেহেতু এফসির মান হচ্ছে 90-এর কাছাকাছি আসে, আর 200 বা তার বেশি আশেপাশে হলে এফসি প্রাইম। আচ্ছা, এফএস হচ্ছে 1400, ভিসি আছে, ইউ আছে, আর হচ্ছে এন আছে, তাই না? তো এইগুলা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে। এখন আমার অঙ্কটা শুরু করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লিখবো কি, সমাধান। ঠিক আছে, তো সমাধান যদি এখন আমরা লিখি, এখন আমাদের অঙ্ক শুরু করি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কি, ডিজাইন লোড। ঠিক আছে, এখন ডিজাইন লোড। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার এই যে আপনি চিত্রের কথা বললেন, এখানে তো চিত্র নাই, আবার এখানে তো উল্লেখও নাই যে আমার কি মানে কি বিম, এটা যে ঝুলন্ত বিম, সরি ঝুলন্ত বিম না, সরি আংশিক বিম নাকি সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম না সাধারণভাবে স্থাপিত বিম। যেহেতু এখানে কিছু উল্লেখ করা নাই এবং চিত্র নাই, তাহলে আমরা কি ধরে নিব, সহজ অঙ্ক যেটা সাধারণভাবে স্থাপিত বিম ধরে নিব। ঠিক আছে, তাহলে এটারে আমরা কি করতে পারি, সাধারণভাবে স্থাপিত বিম দিয়ে অঙ্কটা করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যেহেতু আমার ফার্স্টে ডিজাইন লোড নির্ণয় করতে হবে, তাইলে আমার প্রথম লেখাটা কি হবে সেটা আমি শুরু করি। ঠিক আছে, ফার্স্টে লিখবো আমরা ACI কোড অনুযায়ী স্ল্যাবের ন্যূনতম পুরুত্বকে কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি। টি ইজ ইকুয়াল টু এল সি, এল দিলেও হবে, কোনো সমস্যা নাই, এল সি 25। দেখেন সাধারণভাবে স্থাপিতর জন্য হচ্ছে আপনার 25 কি বলেন, মানে সূত্র হচ্ছে সবার জন্য আলাদা আলাদা। ঠিক আছে, কোনোটায় 25, কোনোটায় 35, কোনোটায় 30। পুরোপুরি অবিচ্ছিন্ন যদি হয় তাহলে 35, আংশিক হইলে 30, আর যদি সাধারণভাবে স্থাপিত বিম হয় তাইলে 25। ঠিক আছে, পুরোপুরি মানে কি পুরো অবিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, মানে তো এটার জন্য আলাদা আলাদা। এখন যেহেতু সাধারণভাবে স্থাপিত বিমের জন্য 25, তাহলে আমরা 25 লিখলাম। তাহলে আমাদের সূত্র তো বুঝতে পারছি, প্রত্যেকটা বিমের জন্য 3টা বিমের আমি 3টা আলাদা আলাদা অঙ্ক করাবো, এটা নিয়ে কোনো চিন্তা নাই। তো সাধারণভাবে স্থাপিত বিমের জন্য সূত্র কি, L/25। এখন L এর মান কত সেটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে কি বলছে, 4 × 8 কক্ষের জন্য। তাহলে আপনি এখানে ছোট্ট করে আগে চিত্র সাথে সাথে চিত্র টাকায় ফেলবেন, 4 × 8। তাহলে এইদিকে সবসময় আমরা বড় আঁকতেছি, তাই না? তাহলে এইদিকে দিব আমরা, এখান থেকে এইটুকু হচ্ছে 8, আর এখান থেকে এইটুকু দিছি কত আমরা, 4, তাই না? দেখছেন? এখন এই যে এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এই কিন্তু ডাইরেক্ট আমার কক্ষের মাপ দিয়ে দিছে, যে এখানে আমার বিম কয়টা, একটাই বিম। যেহেতু একটাই বিম সেহেতু আমি কি সাধারণভাবে স্থাপিত বিমটা ধরে নিব। ঠিক আছে, কারণ এখানে কিন্তু আমার বিম একটাই। যদি এখানে বিম মানে কক্ষগুলো আরো বেশি হইতো বা বিম বেশি হইতো, তখন কি আমার বিমের ফ্যাক্টরটা আসতো, যে আংশিক হবে নাকি সম্পূর্ণ অবিচ্ছিন্ন হবে, এইটার একটা ফ্যাক্টর আসতো। যেহেতু এখানে একটাই বিম সেহেতু আমার কি সাধারণভাবে স্থাপিত বিম দিয়ে আমরা
অঙ্কটা করব। তাহলে আমার কি হলো, এই দিকে আছে 8, এই দিকে আছে 4 মিটার, তাইলে আমার কি হচ্ছে, এইটা হচ্ছে আমার এল, ঠিক আছে, এই যে এই বরাবর যেটা থাকবে এটা হচ্ছে আমার এল। তাহলে এল কত আছে আমার 4 মিটার, ঠিক আছে। এখন হচ্ছে আমি কি করব, এল দিব, কই এল কই, এল এর মান হচ্ছে 4, তাহলে 4/25, ঠিক আছে। এখন আমার পুরুত্বের মানটা লাগবে হচ্ছে সেন্টিমিটারে, ঠিক আছে। তো আমি কি করব, আমার এইটা আছে মিটারে, সেন্টিমিটারে নিতে কি করা লাগে, 100 দিয়ে গুণ দেওয়া লাগে। তাহলে 100 যদি আমার গুণ হয় তাহলে আমার কত হবে, 4 × 100/25, তার মানে আমার ক্যালকুলেশন করলে হবে 16 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমার সবসময় খেয়াল রাখতে হবে যে আমার যেই অঙ্কটা আছে এটার একটা ছোট ডায়াগ্রাম আমরা আঁকাই নিব, এরকম চিত্র, এবং তারপরে হচ্ছে 4 বলছি, তারপর যেই মানটা আমার থাকবে, দেখেন আপনি চাইলে এই জিনিসটাকে কিন্তু এইভাবে আঁকাইতে পারেন, ঠিক আছে। বিমটা সাধারণত এইভাবে না এইভাবে হয়, ঠিক আছে। এইখান থেকে এইটুকু হচ্ছে 4, এখান থেকে এইটুকু হচ্ছে 8, ঠিক আছে। তাহলে আপনাদের বুঝতে পারবেন যে বিমের আমার এই যে এইখানে রেট হচ্ছে এল, ঠিক আছে। যাই হোক, এটা কোনো বিষয় না, আপনি এরকম আঁকান এরকম আঁকান, যেদিকে আঁকান, ঠিক আছে। ছোটটা হচ্ছে আপনার বেসিক্যালি এল। যাই হোক, এখন তাহলে আমার এল আমি পাইলাম, ঠিক আছে। 4 × 100/25, 100 কেন দিলাম, এটা হচ্ছে সেন্টিমিটারের জন্য 100 দিলাম। তাহলে আমার এসিআই কোড অনুযায়ী আমি কি টির মানটা পাইছি, তাই না। তো এখন এই টির মানটা পাওয়ার পরেও আমাকে আরো একটা টি করা লাগে, সেটা হচ্ছে আমার আনুমানিক পুরুত্ব। আনুমানিক পুরুত্ব বলে একটা জিনিস আছে, এই জিনিসটা আমাকে বের করতে হবে, ওইটার সাথে এটা কম্পেয়ার করতে হবে যে আমার কোনটা ছোট কোনটা বড়, যেটা বড় হবে সেটা দিয়ে আমি কাজ করব। তাহলে আমি এখন লিখবো আনুমানিক, আনুমানিক স্ল্যাবের পুরুত্ব, ঠিক আছে। তাহলে এটা সূত্র কি, এইটা সূত্র হচ্ছে 3.3 থেকে 4, আপনি যে কোনো একটা জিনিস নিতে পারেন, আমি কি সর্বনিম্নটা নিলাম 3.3, ঠিক আছে। এই 3.3ও নিতে পারেন, আপনি ম্যাক্সিমাম 4ও নিতে পারেন। সূত্র হচ্ছে 3.3 × এল বা 4 × এল বা 3.6 × এল, যা আপনি যাই নেন, হোয়াট এভার, সর্বনিম্ন 3.3 নিতে হবে অথবা 4 নিতে হবে, সাথে এল গুণ করতে হবে, এটা হচ্ছে সূত্র। তাইলে এখন আমি মান বসাবো 3.3 × 4, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে আমাদের 13.2 মনে হয়, খুব সম্ভব। আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, আমি এটা লিখে রাখছি, আমার অনেক মাথা দিয়ে ক্যালকুলেশন করে দেখলাম, 3 × 4 = 12, আর হচ্ছে এখানে যদি 3 3 গুণ করেন 12, তাহলে 13 হয়ে যাবে 2, ঠিক আছে। এরকমই হওয়া উচিত। ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করে ফেলতেছি, কি অবস্থা। যাই হোক, আনুমানিক স্ল্যাবের পুরুত্ব বেরোইলো। তাহলে আমার বড় কোনটা আসছে, বড় আসছে হচ্ছে ন্যূনতম যে স্ল্যাবের এসিআই কোড অনুযায়ী আমরা যেটা বের করি সাধারণত, সেটা হচ্ছে আমাদের বড় আসছে। তাহলে আমরা এখন টি ধরে নিতে পারি কত, 16, এটা হচ্ছে আমার গেল। এখন আমার প্রত্যেকটা অঙ্কে আমাকে যখন এই দুইটা করব, দুইটা করার পরে আমাকে মানে আইডেন্টিফাই করে দিতে হবে আমি কোনটার পুরুত্ব নিয়ে কাজ করতেছি। তাইলে আমি লিখবো যে অতএব, সুতরাং, অতএব বা সুতরাংই দিই, সুতরাং স্ল্যাবের পুরুত্ব কত হবে, টি = 16 সেন্টিমিটার, শেষ। এরপরে আর একটা লাইন অ্যাড করতে হবে অঙ্ক শুরু করার জন্য, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা অঙ্কে উল্লেখ করে দিব যে 1 মিটার, ঠিক আছে, 1 মিটার একটি ফালি বিবেচনা করে, ঠিক আছে। আমরা ওই যে যখন অঙ্ক করতাম না যে 1 মিটারের জন্য, মানে আমরা তো ওই যে পুরাটা নিতাম না, আমরা সবসময় কি 1 মিটার দিয়ে করতাম। এই যে পুরা বিমটা আছে বা এই যে পুরা বিমটা আছে, এর এই যে মাঝখানে আমরা 4 মিটার করে আছে না, এই যে 4 মিটার করে আছে, এখানে 1 মিটার, এখানে 1 মিটার, এখানে 1 মিটার, 1 মিটার, আমরা এই একটা ফালিকে বিবেচনা করে অঙ্কটা করতেছি। এই জন্য আমাদের লিখে দিতে হবে যে 1 মিটার একটি ফালি বিবেচনা করা হলো, ঠিক আছে। আমরা একটা ফালি চিন্তা করে আমরা অঙ্ক করতেছি, তার মানে আমাদের প্রত্যেকটা মাপ, মানে যে ডিজাইনটা হবে সেটা কিসের জন্য হচ্ছে, 1 মিটারের জন্য হচ্ছে, ঠিক আছে। মানে ডিজাইন লোডটা কিন্তু এখানে কিন্তু শুধু ডিজাইন লোডের কাজ হচ্ছে, অন্যগুলা কিসের জন্য হচ্ছে সেটা অন্যগুলা পড়ার হিসাব। 1 মিটার কাজের জন্য আমার ডিজাইন লোডটা আমি বের করতেছি। তাহলে এখন শুরু করি 1 নাম্বার, ঠিক আছে।
1 নম্বরে আমার কি হবে, স্ল্যাবের ওজনটা সবার আগে থাকে, তাই না? তাইলে স্ল্যাবের নিজস্ব ওজন, স্ল্যাবের নিজস্ব ওজন ইজ ইকুয়াল টু 1 মিটারের জন্য 1 ইন্টু আমার পুরুত্ব কত 16 ভাগ 100 দিলাম, কারণ কি এটা সেন্টিমিটার আছে, আমার মিটারে নিতে হবে, তাহলে ভাগ 100 ইন্টু কত 2400 কি জন্য দিলাম, কনক্রিটের যে 1 মিটারের ওজন গেল। তাহলে এটার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে হচ্ছে 384.4 কেজি পার মিটার গেল। এরপরে আমার প্রশ্নে কি কি উল্লেখ আছে এইটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমার ফার্স্টটা কি, নিজস্ব ওজন পুরুত্ব যেটা আছে সেটার সাথে আমি 2400 গুণ দেবো, পুরুত্বটাকে অবশ্যই আমি মিটারে করে নেব, ক্লিয়ার? এটা আমাকে দেখতে হবে। এখন আমার ফার্স্টে কি আছে, লাইফ লোড, ঠিক আছে? লাইফ লোডের আরেকটা নাম কি, নিশ্চল ভর, তাই না? তো আমি দুইটা যে কোনো একটাই লিখতে পারি, আমি যেহেতু প্রশ্নে লাইফ লোড দেওয়া আছে আমি লাইফ লোডই লিখব, লাইফ লোড। এটা বাংলায় যদি নিশ্চল ভর দেওয়া থাকে তাহলে নিশ্চল ভর আপনারা লিখে দিবেন, অনেক সময় বাংলায় দেওয়া থাকে, ঠিক আছে? এটা কি, এইটার সাথে কেজি পার মিটার গুণ করা আছে, তো এইটা আমি আর লিখতেছি না, ঠিক আছে? তাহলে 1 ইন্টু 300, তাহলে এখানে কি 300 কেজি পার মিটার গেল। তাহলে এটা হচ্ছে 1 মিটারের জন্য কত, 300 কেজি পার মিটার। এখানে উপরে যতগুলো মান দেওয়া থাকে এগুলো 1 মিটারের জন্য দেওয়া থাকে। এরপরে হচ্ছে 3 নাম্বারটা আমরা আসি। 3 নাম্বার আমাদের কি দেওয়া থাকতে পারে, এইটা আমাদের কমপ্লিট। এরপরে আছে ফ্লোর ফিনিশ দেওয়া আছে সেম ভাবে কেজি পার মিটার স্কোয়ারে। তাহলে হচ্ছে ফ্লোর ফিনিশ কত আছে, 1 ইন্টু 120 কত, তাহলে 120 কেজি পার মিটার। এখন হচ্ছে নেক্সট আমার কি আছে দেখতে হবে, ঝুলন্ত সিলিং 50 কেজি পার সেন্টিমিটার, এই মিটার স্কোয়ার, সরি। তাহলে আমি কি লিখবো, আমার হচ্ছে ঝুলন্ত সিলিং, ঝুলন্ত সিলিং 1 ইন্টু 50, তাহলে কি হবে 50 কেজি পার মিটার গেল। এরপরে কি আছে আমার, পার্টিশন, হ্যাঁ হস্তান্তরযোগ্য পার্টিশন। তাহলে আমি কি করবো, হস্তান্তরযোগ্য, বানান ভুল লিখলাম নাকি, হস্তান্তরযোগ্য পার্টিশন। হস্তান্তরযোগ্য পার্টিশন কত দেওয়া আছে, 1 ইন্টু 75 কেজি পার মিটার। ঠান্ডা মাথায় আরেকবার বুঝাই দিই। ফার্স্ট আমার কি, স্ল্যাবের একটা নিজস্ব ওজন থাকে, আমি যে একটা ডিজাইনের যে লোড হিসাব করতেছি এটা হচ্ছে কি স্ল্যাবের একটা নিজস্ব ওজন থাকে। তাহলে নিজস্ব ওজন কি, আমার পুরা যে পুরুত্ব, আমি 1 মিটারের জন্য যেহেতু করতেছি তাহলে আমার আগে কি লাগে, এই এরিয়াটা লাগে। আমি যদি পুরা ডিজাইন করতে চাই তাহলে আমার পুরো এরিয়া লাগে, কিন্তু আমি তো পুরাটা করতেছি না, আমি করতেছি 1 মিটার। তাইলে আমি কি নিলাম 1 মিটার, 1 মিটারের জন্য আমার কতটুকু জায়গা, 1 মিটার জায়গা। তার মানে কি আমার এইদিকে 1, এইদিকে মানে পুরাটা 1-এর জন্য আমি করতেছি। এখন এরপরে আমার কি লাগে, পুরুত্বটা লাগে। আমি যদি স্ল্যাবে যে পুরুত্বটা ওইটা যদি আমি নিতে পারি তাইলে আমার কি হইলো, আমার পুরা দৈর্ঘ্য প্রস্থ সব হয়ে যাচ্ছে, তাই না? এখন তাইলে আমার কি হইলো, পুরুত্বটা পাইলাম। এখন এটা আমার আছে সেন্টিমিটারে, এটা আমি নিলাম মিটারে, 100 দিয়ে ভাগ দিলাম। এখন ওই 1 মিটার কনক্রিটের ওজন আমার লাগবে, 1 মিটার কনক্রিটের ওজন হচ্ছে 2400 মানে 2400 কেজি। তো এটা আমি বসাই দিলাম, তাহলে আমার নিজস্ব ওজনটা আমার শেষ হয়ে গেল। এখন আমার প্রশ্নে আরো কি কি আছে আমার ওই ডিজাইনে সেইগুলো উল্লেখ করে দেওয়া আছে। যেমন প্রশ্নে আমার কি দেওয়া আছে, লাইফ লোড দেওয়া আছে, ফ্লোর ফিনিশ দেওয়া আছে, ঝুলন্ত বিম দেওয়া আছে, পার্টিশনাল দেওয়া আছে। এইটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে বাংলা যে লেখাগুলো থাকে সাথে হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার থাকে, ঠিক আছে? আর এফসি প্রাইম, এফএস প্রাইম এগুলো তো আপনারা জানেনই, এগুলো আলাদা, ঠিক আছে? আর বেশিরভাগই সব মিটার স্কোয়ার থাকবে, বুঝছেন? মিটার স্কোয়ার যেগুলোই থাকবে সেগুলোই বেসিক্যালি আপনার ডিজাইন লোডের সাথে অ্যাড হয়। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে স্যার লাইফ লোড কেজি পার মিটার স্কোয়ার, ফ্লোর ফিনিশ কেজি পার মিটার স্কোয়ার, আপনি এখানে দিছেন 300 কেজি পার মিটার, কেন? কারণ এইখানে আপনি 1 গুণ করছেন, এখানে একটা মিটার আছে, তার মানে কি হলো আপনার উপরে একটা মিটার আছে, গুণ এখানে কি আছে, কেজি
পার মিটার স্কোয়ার। এখানে তাহলে কয়টা মিটার আছে? 2টা মিটার আছে। তাহলে এই একটা মিটার একটা মিটার কাটা, তাহলে কি কেজি পার মিটার, সেই কেজি পার মিটার হয়েছে। বিষয়টা ক্লিয়ার? একেবারে সহজ। তো যাই হোক, আমার এখানে সবগুলো হয়ে গেল। এখন আমি কি করব? এখানে আমি যোগ করে দিব। তাইলে আমার কি ডিজাইন লোড, ডিজাইন লোড W ইজ ইকাল টু 929 কেজি পার মিটার। আমরা গত ডিজাইন 1-এ যা করছি এখানে কিন্তু সেমই তাই করলাম, জাস্ট এখানে এসিআই কোড আর আনুমানিক পুরুত্ব এই দুইটা কিন্তু যোগ হইল গেল। এখন আমার এটা বের হয়েছে 1 মিটারের জন্য, পুরা বিমের জন্য আমার কত এটা, তাইলে আমরা এখন একটু বের করে রাখি। তাইলে আমরা মোট লোড হিসাব করতে পারি। মোট লোড W ইজ ইকাল টু কি হবে? ছোট হাতে W ইন্টু এল। তাহলে আমার কত? 929 ইন্টু এল এর মান কত? এল এর মান হচ্ছে আমার 4, তাই না? তাহলে 4 যদি আমার হয়, ক্যালকুলেশন করলে 3856। আমার ক্যালকুলেশন যদি ভুল হয় কোনো সমস্যা নেই, আপনারা ক্যালকুলেশনগুলো একটু করে নিন, ঠিক আছে? ক্যালকুলেটরতে ক্যালকুলেশন করতেই পারবেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? যাই হোক, এখন তাইলে আমার কি হইলো? কার্যকারী স্প্যান দৈর্ঘ্যটা আমার আমার মোট লোডটা কিন্তু আমি বের করে ফেলছি। এখন আমার কি কাজ? এখন আমার শেয়ার ফোর্সের কাজ, বেন্ডিং মোমেন্টের কাজ, তারপর হচ্ছে স্ল্যাবের গভীরতার কাজ, এইগুলো আমি এখন নর্মালি করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখন আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। সর্বোচ্চ শেয়ার ফোর্স, তাহলে ধাপ 2 কি? সর্বোচ্চ শেয়ার ফোর্স, সর্বোচ্চ শেয়ার ফোর্স। তাহলে শেয়ার ফোর্স কি? ভি দ্বারা প্রকাশ করে। ভি ইজ ইকাল টু, যেহেতু আমার বড় হাতের ডাব্লিউ বের করা আছে, তাহলে ডাব্লিউ ভাগ 2 করে দেই। তাহলে ডাব্লিউর মান আমার কত? ডাব্লিউর মান হচ্ছে 3865 গেল। এখন সাথে কি হবে? 2 দ্বারা আমার ভাগ হয়ে যাবে। তাহলে আমার ক্যালকুলেশন করলে 1932.5 কেজি গেল। এবার হচ্ছে ধাপ 3। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের সূত্র কি ছিল? এম ইজ ইকুয়াল টু WL ভাগ 8 কেন? সাধারণভাবে স্থাপিত বিম হইলে 8, আংশিক হইলে 10, বা এরকম যা যা আছে ওইটা আলাদা আলাদা। সাধারণভাবে স্থাপিত বিমের কিন্তু 8। আর যেহেতু আমরা বড় হাতের W করতেছি, সেহেতু আমার WL স্কোয়ার হবে না, ঠিক আছে? ছোট হাতের W হইলে আমার কি হইতো? একটা L হচ্ছে আমার বেড়ে যাইত, ঠিক আছে? তো এর সাথে আমি কি করব? এর সাথে আমি এখন মানটা বসাই দিব। তাহলে আমার 3865 ইন্টু 4.4 তাহলে ভাগ হচ্ছে 8। এখন সাথে কি হবে? সাথে হচ্ছে আমার 100 গুণ হবে, কারণ কি এইটা আছে আমার মিটারে, আমার নিতে হবে সেন্টিমিটার। ক্যালকুলেশন যদি আমি করি তাহলে আসবে আমার 980 কেজি পার সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার শেয়ার ফোর্স, এই হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? ক্যালকুলেশন যদি ভুল হয়, হইতে পারে, অস্বাভাবিক কিছু না, নিয়ম ঠিক আছে, ঠিক আছে? ক্যালকুলেটর যেহেতু আমার কাছে আজকে নাই, সেটা আমি ক্যালকুলেশন করতে পারতেছি না। যাই হোক, এটা আমার গেল। এখন হচ্ছে কি ধাপ 4। ধাপ 4-এ কি আছে? ধাপ 4-এ হচ্ছে স্ল্যাবের গভীরতা নির্ণয়। স্ল্যাবের নির্ণয়, ঠিক আছে? তো স্ল্যাবের গভীরতা নির্ণয় এখন আমাদের করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের প্রায় 6 মার্কের মধ্যে আমরা প্রায় 2 মার্কের মতো পাওয়ার মতো একটা হয়ে গেছে, ব্যাক মার্ক দিয়ে দিবে এই পর্যন্ত করলে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা স্ল্যাবের গভীরতা নির্ণয় করতে শুরু করব। তাহলে স্ল্যাবের গভীরতা যদি নির্ণয় করতে হয়, ফার্স্টে আমার কি লাগে? এফসি লাগে, তাই না? আমার এফসি প্রাইম প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু আমার এফসি কিন্তু দেওয়া ছিল না। এফসি এইগুলা তো আপনাদের মুখস্থ আছে, 0.45 এফসি প্রাইম ইজ ইকুয়াল টু 0.45 ইন্টু 175 প্রশ্নে দেওয়া আছে। তাহলে ক্যালকুলেশন যদি করি 78.75 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এগুলো কিন্তু আমরা ডিজাইন 1-এ করে আসছি, ঠিক আছে? এরপরে আমার কি ছিল? কে ছিল। কে ইজ ইকুয়াল টু এন প্লাস এফএস এফসি, কারণ এফএস বড় এই জন্য উপরে দিছি। এন এর মান 10 প্লাস 1400, তারপরে এটা কত হইলো? 78।
78.75 ক্যালকুলেশন করলে 0.36। এই সেম জিনিস বুঝছেন, জাস্ট প্রথমের ওই পোর্শনটা আলাদা, বাকি সব সেম, সব কোনো চেঞ্জ নাই। কে তারপর অনেকে জে ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস কে বাই 3, তাহলে 1 মাইনাস 0.36 ভাগ 3, ক্যালকুলেশন যদি করি 0.88 গেল। এরপরে কিসের কাজ আমার, আর এর কাজ। আর ইজ ইকুয়াল টু কি এফ এস জে কে, নাকি এফ, ঠিক আছে, এফ এস সি জে, এফ সি জে কে, কি এফ সি জে কে, তাহলে আমার হাফ থাকলো এফ সির মান 78.75 ইন্টু 0.88 ইন্টু কের মান কত, কের মান 0.36, ক্যালকুলেশন করলে 12.48। তাহলে আমার কি হইলো, আর পর্যন্ত বেড়ে গেল। এখন আমার কি কার্যকারী গভীরতা লাগবে। এখন কার্যকারী গভীরতার সূত্র কি, কার্যকারী গভীরতা ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম আর বি, তাই না। আমার বির মান কি প্রশ্নে দেওয়া আছে, দেখেন তো বির মান প্রশ্নে কোথাও দেখা যায়, বির মান প্রশ্নে কোথাও দেখা যায় না। এখানে আমার একটা জিনিস কি ছিল, আমি স্ল্যাবের যে এক ফালি বিবেচনা করে করছিলাম না, এক, তো এখানে আমি ওইখানে একই ধরে নিব, তাহলে কি 1 মিটার, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব, বি, অতএব বি ইজ ইকুয়াল টু 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, ক্লিয়ার। তাহলে আমার এখন এখানে মান বসাইতে হবে, রুট ওভার এম, এম এর মান কত 980, এবার কি আর এর মান বেরিয়েছে 12.48 ইন্টু 100, ক্যালকুলেশন যদি করি তাহলে 12.96 সেন্টিমিটার, 69, তাহলে আমার হয়ে গেল। এখন আমার কি করতে হবে, আমার অরিজিনাল যে কার্যকারী গভীরতা আছে, ঠিক আছে, এটা জাস্ট আমার নর্মাল কার্যকারী গভীরতা বেরিয়েছে, আমার হচ্ছে এক্সাক্ট যে কার্যকারী গভীরতা আছে এইটা আমাকে যাচাই করতে হবে, ক্লিয়ার। তাহলে এক্সাক্ট কার্যকারী গভীরতা করার জন্য আমাকে ফার্স্টে লিখতে হবে যে 12 মিলিমিটার, আমি আসলে কোন মিলিমিটারের রড ব্যবহার করতেছি, কত সেন্টিমিটার কাভারিং করতেছি, সবকিছু আমাকে আলাদা আলাদা উল্লেখ করে দিতে হবে, যেহেতু আপনি ডিজাইন 2 করতেছেন, নর্মাল করে গেলে হবে না, পুরো ইন ডিটেলসে লিখতে হবে। তো 12 মিলিমিটার ব্যাসের প্রধান রড ব্যবহার করলে এবং মুক্ত কাভারিং 2 সেমি হলে মোট গভীরতা কি হবে, দেখেন এটা যদি হয় তাহলে মোট গভীরতা আমাদের কি আসতেছে, আমরা লিখবো টি ইজ ইকুয়াল টু, আমার টি মানে কি, আমার থিকনেসটা লাগতেছে, ঠিক আছে, মানে থিকনেস ইজ ইকুয়াল টু কি আসে, আমার যেই আমরা টি ধরে নিছিলাম যে টিটা, ওই টিটা ম্যাচ করতেছে কিনা, ঠিক আছে, আমাদের সঠিক আছে কিনা এটা আমাদের আগে যাচাই করতে হবে। এটা যাচাই করার পরে আমাদের অঙ্কটা হবে। দেখেন টি ইজ ইকুয়াল টু আমার এখানে বেরিয়েছে কত 12.69, তাহলে 12.69। এবার আমি কি বলছিলাম যে কত মিলিমিটারের ব্যাস, 12 মিলিমিটারের ব্যাস, 2 সেন্টিমিটার কাভারিং, তাহলে দিলাম 2 সেন্টিমিটার কাভারিং যোগ 12 মিলিমিটার ব্যাস, তাহলে 12 মানে 1.2 ভাগ 2, ঠিক আছে, অর্ধেক দিলাম। এখন এটা আমার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আসবে আমার 15.29, ঠিক আছে। আপনি সূত্রের মতো মনে রাখেন যে যত মিলিমিটার ব্যাস দিবেন তার অর্ধেক, আর হচ্ছে কাভারিং যেটা আছে সেটা যোগ করে দিবে, দুটো যদি আমি যোগ করে দেই তাইলে আমার এখানে যেই পুরুত্বটা আসবে সেই পুরুত্বটা আমার এই পাশের পুরুত্বের সাথে ম্যাচ করছে কিনা। এখানে আমি পুরুত্ব ধরে নিয়েছিলাম কত 16, এখানে আসছে আমার কত 15.29, তার মানে কি আমার এই 16টা বড় আছে না, 16টা বড় আছে, তাহলে কি সূত্র অতএব ঠিক আছে, ঠিক আছে। যদি 16 থেকে বড় হয়ে যেত তাহলে অঙ্কটা ভুল হয়ে যেত। এখন আমার কি করতে হবে, এখন আমার অরিজিনাল যে কার্যকারী গভীরতা এটা আমাকে লিখতে হবে যে সুতরাং, অতএব কার্যকারী গভীরতা ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু, তাহলে আমার কি ছিল মেইন যে আমার ওই যে মনে আছে লাস্টের দিকে এসে আমরা অঙ্ক করছিলাম
যেইটা আমার পুরা থাকে লিন্টেলের ক্ষেত্রে না কিসের ক্ষেত্রে জানি করছিলাম এক্সাক্ট মনে নেই, যেইটা আমার ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে কত 16, এটা থেকে আমি বিয়োগ করব কি জিনিস, বিয়োগ করব হচ্ছে কাভারিং, বিয়োগ করব কি রডের ব্যাস, রডের ব্যাস 1.2, ঠিক আছে, মিলিমিটারে থাকে, তাহলে আমার কাজ হচ্ছে সব সেন্টিমিটারে, তাহলে আমি হচ্ছে সেন্টিমিটার নেওয়ার জন্য 10 দিয়ে ভাগ দিলে সেন্টিমিটার আসলো, এবার ভাগ কি, ভাগ হচ্ছে 2, তাহলে এখন কি হবে যদি ক্যালকুলেশন করি আমার আসবে 13.4 সেন্টিমিটার। বিষয় ক্লিয়ার? এটা এই সিস্টেমটা কিন্তু আমরা আগে লিন্টেলে করছি মনে হয়, খুব সম্ভব লিন্টেলে করছি, না হলে আর একটা কোন ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা এটা করছিলাম মনে নেই আমার। তো যাই হোক, এটা কিন্তু আমার তাহলে কি হলো, কার্যকারী গভীরতাটা বের হয়ে গেল। অঙ্ক কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, বেশিক্ষণ নাই, অলরেডি 30 মিনিট পার, সমস্যা নাই। তাহলে আমার এখন ধাপ হচ্ছে 5 টান রডের ক্ষেত্রফল। টান রডের ক্ষেত্রফল কি, এএস, এস ইজ ইকুয়াল টু কি ছিল, এম এফএস জেডি, এফএস জেডি সূত্র কিন্তু আমারই মুখস্থ হয়ে গেছে আপনাদের অঙ্ক করাইতে করাইতে। 200 980 1400 ইন্টু 0.88, ডির মান কত মাত্র বের করছি 13.4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত 12.17 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমার এস এর মানটা বের হয়ে গেল। এখন আমার কি করতে হবে, ব্যবধানটা লাগবে যে আসলে কত মিটার পর পর আমি এটা বসাবো, তাই না? তো এটা আমার জানতে হবে। তাহলে আমার এই এএস যেটা টান রডটার পুরুত্ব কিন্তু একটু বেশি হয়, ঠিক আছে? তো এইটার পুরুত্ব আমার কত 12 মিলিমিটার আমি ব্যবহার করতেছি, বা আপনি বেশিও ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা। তা আমি 12 মিলিমিটার ব্যবহার করতেছি। 12 mm ব্যাসের রড ব্যবহার করলে ক্ষেত্রফল কি হবে, এস ইজ ইকুয়াল টু ওই যে আপনি π/4 ডি স্কয়ার দিয়ে করবেন, আমি একবারে করে দিলাম, আমার মান আসবে হচ্ছে, আচ্ছা করে দিই, π/4 ডি স্কয়ার, ডি কত 12, তাহলে 1.2 এর স্কয়ার, ঠিক আছে? এটা যদি করেন তাহলে আসবে হচ্ছে 1.13 সেন্টিমিটার স্কয়ার গেল। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ব্যবধানটা করে ফেলবো। তাহলে ব্যবধান কি হবে, ব্যবধান কে এস দ্বারা প্রকাশ করে, এস ইজ ইকুয়াল টু কি 100 ইন্টু ছোট হাতের এস ভাগ বড় হাতের এস। তাহলে 100 আমার সূত্রের 100 থাকলো, ইন্টু 1.13 ভাগ কত বড় হাতের এস বেরোছিল 12.17, তাই না? তাহলে এটা যদি আমি করি তাহলে আমার 9.29 আসতেছে সেন্টিমিটার। এটা আপনি 9ও দিতে পারেন, ধরবে যেহেতু পাশে কম আছে সেহেতু আমি 9 সেন্টিমিটার পর পরই দিয়ে দিই, 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, ঠিক আছে? তো এটা আমরা বসাই দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, 12 মিলিমিটার ব্যাসের রড 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে বসবে। এই লেখাগুলো আপনার মতো আপনি নিজের মতো সাজায় লিখতে পারেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে? একেবারে হুবহু বইয়ের মতো বা স্যারের মতো হইতে হবে এমন না, আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন, যেহেতু আপনারা এখন লাস্ট সেমিস্টার আছেন, বড় হয়ে গেছেন, এগুলো তো আপনারা বুঝে যাওয়ার কথা। ধাপ 6 কি, ধাপ হচ্ছে শেয়ার পীড়ন। দেখেন শেয়ার পীড়নটা আমরা আগে কত কষ্ট করে কত কিছু লিখতাম, এখন কিন্তু সব থেকে ছোট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, এক লাইনে শেয়ার পীড়ন শেষ। এখানে কি সাপোর্ট থেকে, সাপোর্টটা কোনটা, বিমের যে সাপোর্টটা থাকে সাপোর্টের ফেস বরাবর সর্বোচ্চ শেয়ার পীড়নটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এটা লিখে দিব কি, সাপোর্ট ফেস বরাবর সর্বোচ্চ শেয়ার পীড়ন, ভি ইজ ইকুয়াল টু বড় হাতের ভি ভাগ বিডি, সব থেকে ছোট সূত্র, ভি ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু বড় হাতের ভিডি, ঠিক আছে? তাহলে এখানে আমরা মান বসাবো 1932.5, এটার মান ছিল 100 আর এটার মান 13.4, তাই না? ডির মান আর বির মান, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1.44 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ক্লিয়ার? এখন এটা বেরোইছে আমার 1.14, এখন ভিসির মান আমার প্রশ্নে কত দেওয়া ছিল এটা তো দেখতে হবে, তাই না? ভিসির মান আমার দেওয়া আছে 3.86, মানে আমার এই ভি থেকে ভিসি হচ্ছে আমার বড়, তাই না? তার মানে কি
স্ল্যাবটি কি নিরাপদ, তাহলে অতএব স্ল্যাবটি শেয়ার পীড়ন নিরাপদ, শেয়ার পীড়ন নিরাপদ। ঠিক আছে, শেয়ার পীড়ন নিরাপদ হয়ে গেছে। এখন কি আমার কোথায় আসতে হবে, বন্ড পীড়নে আসতে হবে। ঠিক আছে, তাহলে ধাপ 7, বন্ড পীড়ন। এখন বন্ড পীড়নে আমার কি করতে হবে, বন্ড পীড়নের যে সূত্র আছে, বন্ড পীড়নের সূত্র করার আগে আমার কি কি যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমি এই সাইডে করে ফেলি। আচ্ছা, বন্ড পীড়নের সূত্রই লিখি। বন্ড পীড়ন ইউ ইজ ইকুয়াল টু বড় হাতের ভি, এটা আমার জানা আছে, সামেশন 0 এটা আমার জানা নাই, জে ডি এই দুইটা আমার জানা আছে। তাহলে আমার সামেশন 0টাকে বের করতে হবে। সামেশন 0 ইজ ইকুয়াল টু কি বেরোবে, এটা সূত্র এন পাই বড় হাতের ডি। এন এর মান কত, এন এর মান হচ্ছে আপনার যে ইটা আছে কি বলে, এন এর মান হচ্ছে আপনার 100/9। 100 কোনটা, ওই যে বিটা ছিল না, মানে আপনার এস বের করার জন্য হচ্ছে এটা আমি আরো ভেঙে দিই, যে বি আছে, বি ভাগ আপনার কি বলে এস, এস বলতে আপনার ওই যে কি বেরোইছে, এই যে এইটা। ঠিক আছে, এই যে ব্যবধান, ঠিক আছে, যে ব্যবধানটা বেরোইছে, তাহলে বি ভাগ এস পাই ডি। তাহলে আমার বির মান ছিল 100, এস এর মান কত, এস এর মান হচ্ছে 9, ঠিক আছে, ইন্টু পাইয়ের মান 3.1416 ইন্টু ডির মান কত, এখানে আমি যে রডটা ব্যবহার করছিলাম না 12 মিলিমিটার, তাহলে ওইটা 1.2 সেন্টিমিটার করে নিছি, 12 মিলিমিটার আছে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 41.88 সেন্টিমিটার। মান বসাই, ভির মান কত, ভির মান হচ্ছে 19325, এখানে কত 41.88 গুণ 0.88 ইন্টু 13.4, ডির মান বসাই দিলাম। ক্যালকুলেশন যদি আমরা এটাকে করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 3.91 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রশ্নে এখানে আমার ইউ বেরোয়েছে, প্রশ্নে আমাকে ইউ দেওয়া আছে কত, 17.52। ঠিক আছে, তার মানে কি আমার এইটা হচ্ছে বড়, যেটা অনুমোদনযোগ্য সেটা বড়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, গ্রেটার দেন, মানে এই জিনিসটা আপনি এরকম লিখতে থাক, আমি লিখে দিই 3.91 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, গ্রেটার দেন কত আছে 17.52 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, অতএব কি, অতএব নিরাপদ, বা আপনি লিখতে পারেন বন্ড পীড়ন নিরাপদ। তাহলে আমার বন্ড পীড়নটাও আমার নিরাপদ হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, তাপ রডটা বের করতে হবে। তাহলে আমি করি যে আমার ধাপ 8 কিন্তু শেষ, ধাপ 8, তাপ রডের ক্ষেত্রফল। ঠিক আছে, তাপ রডের ক্ষেত্রফল কি, সহজ সূত্র এএস প্রাইম। ঠিক আছে, এটা সূত্র কি ছিল, 0.0025 বিটি। ঠিক আছে, বিটি মানে বাংলাদেশি টাকা আর কি। এখন 0.0025, বির মান হচ্ছে 100, টির মান আমার জানা 16, তাহলে আমি এখন অঙ্ক করলে আমার হয়ে যাবে 4, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা তো আমার সূত্রের, আর এটা একটা সেন্টিমিটার, এটা একটা সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার গুণ করলে কি সেন্টিমিটার স্কোয়ার। এখন হচ্ছে কত মিলিমিটার রড ব্যবহার করব, টান রডে সবসময় মোটা, তাপ রডে তার থেকে একটু চিকুন। তাহলে ওটা যদি 12 ব্যবহার করি, এটা তাহলে আমার 10 ব্যবহার করতে হবে। তাহলে 10 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল, ছোট হাতের এএস। ঠিক আছে, যেহেতু ওইখানে আমার একটা এস আছে, তো এখানে একটা প্রাইম দিয়ে দিলাম, একটু আলাদা করে নিলাম, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তাহলে কি পাই 1 এর স্কোয়ার ভাগ 4, তাহলে ক্যালকুলেশন করলে 0.785 সেন্টিমিটার স্কোয়ার। এখন কি করবো, আমি রডের ব্যবধান দিব, রডের ব্যবধান, তাহলে ছোট হাতের এস ইজ ইকুয়াল টু কি 0.0 ইন্টু 0.785, তাই না, ভাগ 4, ক্যালকুলেশন করলে 19.62 ইজ ইকুয়াল টু 19.5 লিখে দিতে পারি, যেহেতু যা আছে একটু কমাই দিলাম। ঠিক আছে, কারণ আপনার এত রড তো মানে একটা রড যদি আপনি পুরা দিতে যান তো আপনার
বহুত পরিমাণ রড ওয়েস্টেজ হয়ে যায়। তো হালকা করে আমরা কমাই দিই, ঠিক আছে, মানে একটা রডের দাম অনেক, ঠিক আছে, পুরো একটা ছাদের একটা রড ইউজ করা, একটা রড কমাই দিতে পারলেই লাভ। তো ঠিক আছে, এই জন্য কাছাকাছি দিয়ে দেয়। যাই হোক, কোনো বিষয় না, আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ। এখন আমাদের অল্প একটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, আপনার ডিজাইনটা কিন্তু করাই লাগবে, ডিজাইনটা কিন্তু মাস্ট। ধাপ 9, যেটা ধাপ 9, এটা করলে আপনারা আরো অনেক কিছু শিখবেন, বুঝবেন। বেল্ট, হুক, বেন্ড আর কি, বেন্ড, হুক ইত্যাদি, মানে যা যা থাকে। দেখেন, ফার্স্টে আমার একটা বিম আঁকাইতে হবে। আমি বিম একটা আঁকাই ফেলি নর্মালি। বিমের এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, ঠিক আছে। এখানে আপনার নিচে এরকমভাবে একটা চলে যাবে, উপরে সেম ভাবে আরেকটা চলে যাবে, এবং দেখবেন ছাদের এরকম টপ বেঁকানো থাকে, ক্র্যাঙ্ক থাকে, ঠিক আছে। তো এরকম, তো এরপরে আপনি এরকম এরকম রড দিয়ে দিবেন, নিচে কিছু রড দিয়ে দিবেন, গেল, ঠিক আছে। এই ক্র্যাঙ্কে পড়ে না, এই পাশে পড়ে আর এই পাশে পড়ে, মানে ক্র্যাঙ্কে এই কোনায় তো রড দেওয়া সম্ভব না, যেহেতু এখান থেকে বেঁকাইছে। আর এই দুইটার মাঝখানে এখানে একটা থাকবে, এই মনে করেন যে এখানে একটা, এখানে একটা নাই, এখানে একটা, এখানে একটা, তো এটার মাঝখানে একটা থাকবে, ঠিক আছে। তো এরকম হচ্ছে হিসাব, গেল। এই উপরে কোনো রড থাকবে না, ঠিক আছে। এখন আমরা যে তাপ রড আর ই রড করছি না, এই যে যেটা দেখতেছেন, এই যে যেটা আছে, এই যে বরাবর, এই যে গোল 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 গোল, এইগুলো হচ্ছে তাপ রড। তাপ রড আমার কত বেরোছিল, 10 মিলিমিটার ব্যাস, ফাই দিয়া মানে ব্যাস, অ্যাট দ্য রেট কত সেন্টিমিটার পর পর, 19.5 সেন্টার টু সেন্টার, লিখে দিলাম, হয়ে গেল। এখন আমার 12 মিলিমিটারের রড কোনটা, এই যে নিচে যেটা শোয়ানো আছে না, এটা হচ্ছে 12 মিলিমিটার। তাহলে আমি এরকম লিখে দিতে, এরকম একটা দাগ দিয়ে এরকম করে দিতে পারি যে 12 মিলিমিটার ফাই অ্যাট দ্য রেট কত সেন্টিমিটার পর পর ছিল 12 মিলিমিটারটা, সেটা হচ্ছে 9 সেন্টিমিটার পর পর, তাহলে 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, হয়ে গেল। আমার এখান থেকে কার্যকারী গভীরতা কত বেরোইছে, এখান থেকে এইটুকু বেরোইছে 13.4, পুরাটা আমার কত, 16, আমি এভাবে লিখে দিব, ঠিক আছে। এই জাস্ট নর্মাল একটা চিত্র আঁকাইলে হয়ে যাবে। এখন এই বিমের যে একটা কয়টা কয়টা কোথায় কীভাবে ব্যবহার করতেছি, এটার আর একটা চিত্র আছে, সেটা হচ্ছে এরকম বক্স চিত্র, আমার ছাদের উপরে যে রডটা সাজাবো সেটা। এটার সহজ সিস্টেম হচ্ছে, ফার্স্টে আপনি কয়টা লম্বা লম্বি দাগ মেরে দিবেন নগদে, ঠিক আছে। এটা শিখে নেন, এটা খুবই কাজের জিনিস। লম্বা লম্বা কয়টা দাগ মেরে দিব, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে আবার কয়টা লম্বা লম্বা দাগ মেরে নিব, ঠিক আছে। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার এইভাবে এইভাবে যেগুলো আছে, এইগুলা কিন্তু কত, 9 সেন্টিমিটার পর পর, তাহলে এইগুলা একটু ঘন হবে নাকি, হিসাব অনুযায়ী ঘন হওয়া উচিত। আর অন্য অন্যগুলা কি, অন্য অন্যগুলা হচ্ছে এই বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 19 সেন্টিমিটার, মানে এই যে এটা হচ্ছে 10 ফাই অ্যাট দ্য রেট 19, গেল। আর এই বরাবর যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কত আমার 12। এখন এখানে দেখছেন না যে ক্র্যাঙ্ক মতো উপরে উপরে আছে, এইগুলোও তো আমার দেখাইতে হবে। এর জন্য আপনি কি করবেন, এর জন্য এখান থেকে আপনি দুইটা, মনে করেন যে এখানে আরেকটা ঘর দিই এখানে, ঠিক আছে। এখান থেকে দেখা যায় আপনি দুইটা ঘর ছেড়ে দিয়ে এখানে আপনি আরেকটা দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে মনে করেন আরেকটা ঘর আছে, দুইটা ঘর ছেড়ে দিয়ে এই বরাবর আপনি মাঝখানে সব কয়টার মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন। আর এইগুলারে আপনি এরকম ডট ডট দিবেন, মানে এইগুলায় ক্র্যাঙ্ক আছে, ঠিক আছে, এক্সট্রা টপ নাই। তো এইগুলো আপনি এরকম আলাদা করে দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। এরকম মানে কিছু 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 করে পর পর, মানে একটা বাদে একটা এরকম দাগ 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 হবে, আরগুলা বাকি হয়ে যাবে। আর এইগুলো এরকম এরকম এক্সটেন্ড দিয়ে দিবেন, যাতে ওই পাশে আরও আছে বোঝা যায়। পরে কি করতে হবে, এই যে পরে করতে হবে যে এই দুইটা মিলে 12 সেন্টিমিটার, সরি 12 ফাই অ্যাট দ্য রেট 9 সেন্টিমিটার পর পর, জাস্ট নর্মাল একটা চিত্র আঁকাই দিলে মোটামুটি শেষ। তো যাই হোক, এরপরে আমরা সেম অঙ্ক করবো আরও। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।